সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। এবং আমরা কিন্তু এখানে কথা বলি সময়ের সবচেয়ে সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতিটা পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের অতিথি আছেন অনিক রহমান অভি। তিনি একজন মডেল, অভিনেতা, আবার তিনি কিন্তু একজন গায়কও, মানে তার অনেক গুণ। তো চলুন দর্শক, আমরা অভির সাথে কথা বলি। অভি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই তো খুবই ভালো আছি এবং তোমাকে দেখতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অলওয়েজ একটা প্রিটি সাজ দিয়ে থাকো, খুব ভালো লাগে এটা। থ্যাংক ইউ সো মাচ। তো কি নিয়ে ব্যস্ততা চলছে? আচ্ছা, এখন তো ঈদ সামনে চলে এসেছে, ঈদের প্রচুর নাটকের কাজ করছি। আর এবার ঈদে আমার একটা গান রিলিজ করছে, সেটার প্রিপারেশন নিচ্ছি। এবং হয় না যে নাটক যখন বাইরের অন্য প্রডিউসারদের কাজ যখন করি তখন কিন্তু প্রেশার থাকে না, জাস্ট শুটিং করে চলে আসে, দ্যাটস ইট। নিজে প্রোডাকশন থেকে কোনো কিছু করতে গেলে সেটা আসলে একটা প্রেশার, আলাদা একটা কাজ করে। তো গানটা আসলে প্রথম রিলিজ করছে, তো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা বড় প্রেশার এবং আমি চেষ্টা করছি সেটার যাতে যেভাবে যেটা করা দরকার। দর্শক, আমরা কিন্তু ওর দুইটা পরিচয় জানতাম, মানে অনেকগুলো পরিচয় জানতাম, তবে মডেল অ্যাক্টর হিসেবে বেশি খ্যাতি ছিল। কিন্তু আজ আরেকটা জিনিস জানলাম, সে কিন্তু গায়ক এবং তার মিউজিক ভিডিও আসছে বিগ বাজেটে। তো আমরা কিন্তু অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তার কণ্ঠ থেকে কিছু গান আমরা শুনবো, আমাদের দর্শকের জন্য উপহার দিব। আচ্ছা, মডেলিং থেকে অভিনয় আসার শুরুটা কিভাবে, মানে এই গল্পটা জানতে চাচ্ছি। আচ্ছা, মডেলিং থেকে আসলে না, আমার স্টার্টিংটা যদি আমি বলি, আমি হচ্ছে অ্যাজ এ প্রেজেন্টার আমি কাজ করেছি কয়েকটা বেসরকারি চ্যানেলগুলোতে। দ্যাট টাইম দে আর ভেরি ফেমাস। তো ওখানে শুরুটা কোন চ্যানেল থেকে ছিল? এটিএন বাংলা থেকে। কারণ তোমার সম্পর্কে আমরা এই তথ্যটা কিন্তু জানতাম না, বিশেষ করে আমি জানতাম না। না, আমার আসলে স্টার্টটা তো বেশ আগে, কারণ আমি 2008 এ হচ্ছে আমি এসএসসি দেই এবং সেটা দিয়েই হচ্ছে আমি অ্যাজ এ প্রেজেন্টার কাজ শুরু করি। দ্যাট টাইম আই ওয়াজ সো ইয়াং। একদম তখনকার সাথে এখনকার মিল একদমই নাই। আর তখন একসাথে অনেকগুলো চ্যানেলে কাজ করতাম অ্যাজ এ প্রেজেন্টার, এবং সেখান থেকে আসলে মডেলিং এর স্টার্ট। প্রিন্ট মিডিয়াতে ভিজুয়ালে কাজ শুরু করলাম, এরপর হচ্ছে নাটকে আস্তে আস্তে করে স্টার্ট করা এবং সেই সাথে মুভি। বাহ, আর এখন গায়ক। দর্শক, অনেক গুণে গুণান্বিত আমাদের অভি। আচ্ছা অভি, তোমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা একটু শেয়ার করো আমাদের দর্শকদের কাছে। আমার যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে অনেকে হয় না যে ক্যামেরার কনসিয়াসের একটা ব্যাপার থাকে, বাট আমার কেন যেন ওই ব্যাপারটা ছিলই না, বিকজ আমি এটা বুঝতামই না। আমার বিটিভিতে হচ্ছে যে একটা প্রোগ্রাম ছিল দ্যাট টাইম, খেলতে খেলতে কম্পিউটার, একটা বাচ্চাদের কম্পিউটার শেখানোর একটা প্রোগ্রাম। তো ওইটার উপস্থাপনার জন্য আমাকে নিয়ে গেছে, আমাকে জাস্ট স্ক্রিপ্ট দিয়েছে, আমি সুন্দর অনর্গল বলে গেছি, মানে কোথায় ক্যামেরা কোথায় কি, মানে ওটা মাথায় নেই, তোমাকে বলতে হবে, তুমি জাস্ট বলে চলে আসছি এবং তারা হ্যাপি, যে খুব হ্যাপি। মানে একবারই এত বড় স্ক্রিপ্ট, মানে 2 পাতা মেবি ছিল, বলে গেছি, দে আর ভেরি হ্যাপি। আচ্ছা, ওই সময় বয়সটা কত ছিল? ওই সময় আমি এসএসসি দিব দেওয়ার আগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ এরকমই হবে, 16 বছর অথবা 17 এরকম। মডেলিং আর অভিনয়ের মধ্যে তোমার সবচেয়ে বেশি মানে প্রিয় জায়গা কোনটা? আচ্ছা, আমার যদি বলি, আমার ক্যামেরার সামনেই আমাকে ভালো লাগে, আমার পছন্দ। আমার অলওয়েজ মনে হয় ক্যামেরার সামনে থাকবো, ক্যামেরার জন্য তৈরি। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন। তুমি খুব ভালো করে জানো সম্পর্কে, তোমার সাথে আমার অনেক ইভেন্টে দেখা হয়, অনেক প্রোগ্রামেও কিন্তু অভি থাকে, আমাদের গেস্ট হয়ে থাকে। এবং রিসেন্ট আমার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি 6ষ্ঠ খণ্ডের প্রকাশনা উৎসব এবং এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু অভিও হচ্ছে বেস্ট মডেল এবং অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। একদম। আর আমার হয় না আপু যে আমার কাজ খুব পছন্দ, আমার তুমি কাজের মানুষ, আমি এভরিডে কাজ করি, এভরিডে আমার কাছে মনে হয় যে ক্যামেরা মানে হচ্ছে আমার ঘরবাড়ি, এবং যারা কাজ করে তাদেরকে তুমি খুব পছন্দ করো। আমি খুব পছন্দ করি, আমি অলস মানুষ একদম পছন্দ করি। আমি নিজে এটা আমি জানি, আমি আজকে হয়তো আমার শুটিং নেই বা সামহাও আমি ঘরে আছি, আমি সারাদিন শুয়ে বসেই থাকবো, বাট কাজ পাগল মানুষ আমি পছন্দ করি। আমি নিজে যেমন আমি ধরো এমনিতে গাড়ির মধ্যে ঢুকে আমার বালিশ নিয়ে ঘুমায় পড়ছি, ব্যাপারটা এরকম, সেটা আলাদা। বাট যখন আমি সামনে থাকি আমি প্রচন্ড অ্যাক্টিভ। আমি যখন একটা শুটিং সেটে থাকি আমার কখনোই মনে হয় না যে 1 ডাকের বেশি আমাকে 2 ডাক দিয়ে আমাকে মেকআপ রুম থেকে বের করতে হয়েছে। সো এই ব্যাপারগুলোতে আমি যথেষ্ট, ওই যে বললে যে ঘরের মানে ঘরই মনে হয় ক্যামেরা, একদম একদম আমার কাছে মানে হ্যাঁ, আমার কাছে ক্যামেরা ব্যাপারটা মনে হয় কি যেটা আমার, এই জায়গাটা আমার। হ্যাঁ, ক্যামেরার সামনে আসলে আমি হ্যাপি। হ্যাপি, দারুণ। দর্শক, কত তথ্য আমরা আজকে জানছি, আর অনেক তথ্য বের করব আমি অভির কাছ থেকে। আচ্ছা,
তোমার জন্য মানে কোন কাজটা ব্রেক থ্রু ছিল বলে মনে করো? আচ্ছা, আমার ব্রেক থ্রু কাজ যদি আমি বলি, টিভিতে দ্যাট টাইম অবিরাম বাংলাদেশ নামে একটা ট্রাভেল শো হতো। তো ওইটা হচ্ছে দ্যাট টাইম আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রথম ট্রাভেল শো। ওইটার প্রেজেন্টার ছিলাম আমি, এবং অনেক অনেক এপিসোড আমার করা। ওইটা টিভির জন্য আমার একটা ভালো অপশন ছিল, বাট ফিল্মে হচ্ছে আমার ফার্স্ট মুভি। আমাকে এরপর আমার 9টা মুভি রিলিজ হয়ে গেছে, বাট আমার এখনো পর্যন্ত মানুষ আমাকে শাহিন সুমনের সেদিন বৃষ্টি ছিল দিয়েই আমাকে চেনে, এবং সেটার ব্যাপারে এখনো কমেন্ট করে, কথা বলে, টেক্সট করে। তো আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট মুভি হচ্ছে আমাকে মানুষকে যতটুকু চিনিয়েছে আমার ফার্স্ট মুভিটা। মানে কিছু কিছু জিনিস থাকে এটা মানে চলে আসে আর মানুষ বলতেও থাকে, হয়তো অনেক বছর হবে তারপরে অভি তোমার ওই মুভিটা এখনো বলতে পারছে না, তোমার ওই জিনিসটা। যেমন আমরা যখন কিছু রান্না করি, হয়তো সে 10 বছর আগে খেয়েছে বা 15 বছর, মামি বা চাচি আপনার ওই রান্নাটা অনেক মজা ছিল, মানে বিষয়টা কিন্তু মেমোরিতে এভাবে গেঁথে যায়, যেটা অনেক বেশি হৃদয় স্পর্শ করে। একদম একদম ডেফিনেটলি। অনেক ব্যস্ত তুমি, ব্যস্ত মানুষ। তো বাংলাদেশে ফ্যাশন এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি কি পরিবর্তন দেখেছো বিগত কয়েক বছরে? আচ্ছা, এইটার ব্যাপারে যদি বলে, এটা আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন এই জন্য বলবো যে যে যত কথাই বলো যে আমাদের এই ইন্ডাস্ট্রি, আমরা ফ্যাশনের দিক থেকে পিছিয়ে আছি, এটা আছে, কথা বলে তো পিছিয়ে, বাট আমার কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে যে ফ্যাশন দিক থেকে আমরা যথেষ্ট এগিয়ে, যথেষ্ট। বিকজ অফ আমরা যদি এখন বলো যে বাংলাদেশ থেকে একটা আন্তর্জাতিক মানের একটা র্যাম্প শোতে আমাদের বাংলাদেশি মডেলদের নেওয়া হবে, এবং ডিজাইনার বাংলাদেশি, কোরিওগ্রাফার বাংলাদেশ, আমার কাছে মনে হয় না যদি প্যারিসেও যদি যায়, আমার 10টা বড় ব্র্যান্ড যদি থাকে, সেখানে আমার বাংলাদেশের ব্র্যান্ডের মডেল, কোরিওগ্রাফার, ডিজাইনার সবাই উঠে আসবে একদম। হ্যাঁ, এবং দেখো যতগুলো ব্র্যান্ড এখন আসতেছে বা আসছে অলরেডি, একটার থেকে একটা বেটার, একটার থেকে একটা বেস্ট। সো ওয়াই নট, কেন না? আমরা প্রাউড ফিল করি যে বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন যথেষ্ট মুভ অন করেছে, এবং এটা ডিভাইড আরো করবে। হ্যাঁ, এবং সিনেমা, মুভি যেটা বলো তুমি, নাটক, মডেলিং, যাই বলো, অনেক অনেক কথাই বলবো যে বাংলাদেশের নাটক তো মানে অনেক আগে থেকেই মানে দেশের বাইরে জনপ্রিয় ছিল, ইভেন এখনো আছে। বাট ফিল্মের যে সিচুয়েশনটা, ফিল্মের যে অবস্থানটা, আমি বলবো যে এখন আন্তর্জাতিক মানে পৌঁছেছে। এখন একটা লেভেলে পৌঁছেছে যেখান থেকে আসলে আমরা প্রাউড ফিল করতে পারি। অনেকে একটা ব্যাপার দেখবা কি, আগে মানুষ কিন্তু বলতো আমরা বাংলা মুভি দেখি না, এটা একটা ফ্যাশন মনে করতো, কিন্তু এখন কিন্তু হয় কি, মানে সর্বস্তরের মানুষগুলো বাংলা মুভি দেখার জন্য যখন টিকিট পাচ্ছে না, এই ব্যাপারগুলো আমার কাছে খুব মানে খুবই ভালো লাগে। হ্যাঁ, যখন এই নিউজ গুলো দেখি, আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো কয়েক বছর আগে বলতো যে আমরা বাংলা মুভি দেখি না, মানে খুব প্রাউডের সাথে বলতো আমি স্মার্ট, তাই এখন হচ্ছে যে টিকিট পাচ্ছি না, এখন সে টিকিটই পাচ্ছে না। এটা খুব মজা, এটা আমি মনে করি আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অবশ্যই কতটা পরিবর্তন হয়েছে। তো তোমার প্রিয় সহ অভিনেতা বা অভিনেত্রী কে এবং কেন? আচ্ছা, আমার তো মানে আমি আল্লাহর রহমত বলবো যে আমার অনেকের সাথে কাজ হয়েছে। আমি যখন স্টার্ট করেছি দ্যাট টাইম শিমলা, রত্না, কেয়া, মৌসুমী আপু, নিপুণ আপু, সবার সাথে অ্যাজ এ হিরো কাজ করেছে। বাট আমার যেটা মনে হয়েছে যে আমার প্রথম ছবিতে আমাকে যে ব্রেক দিয়েছে নায়িকা রত্না, ওনার প্রযোজিত ছবি ছিল সেদিন বৃষ্টি ছিল। হ্যাঁ, এবং সে এতটা সাপোর্টিভ আমার প্রতি, বা আমার এতটা কেয়ারিং আমার প্রতি, দ্যাট টাইম আমার কাছে মনে হয়েছে কি আমি ফিল্মে এসেছি নতুন, ঠিক আছে, বাট আমাকে আলাদা একটা জায়গা মনে হতে দেয়নি। ওই কেয়ারিং ব্যাপারটা ছিল, একদম ছিল পরিবারের মতো। তো ওই ব্যাপারটার জন্য মানে রত্নার প্রতি যে আমার একটা রেসপেক্ট, একটা ভালোবাসা, বা একটা বলো যে একটা অন্য একটা জায়গা থাকে, তো একটা সফট কর্নার থাকে। তো আমি সবার সাথে কাজ করেছি। আমি দ্যাট টাইম দেখো আমি শখ, সারিকা, মিম, সবার সাথে আমি কাজ করেছি। বাট আমার মনে হয় যে এই আর্টিস্টটা আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। আমি হয়তো বা অনেক কাজ করতে পারতাম, বা ফিল্মে আমি আসতেও পারতাম, বাট অত সহজ ছিল না। দ্যাট টাইম আমি অনার্সও ভর্তি হইনি। আমি ওই সময় এত ইয়াং এজ আমি ফিল্মে কাজ করছি। তাও ভাবো শাহিন সুমনের মতো ডিরেক্টরের ছবি, এবং এট এ টাইম 84টা হলে রিলিজ করেছে ওই সময়টাতে। মানে এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল, যেটা রত্না আপা করে দিয়েছে। রত্না আপা, আপনি যদি এখন অভিকে দেখেন, অবশ্যই অভির জন্য দোয়া করবেন। সে কিন্তু এখনো আপনাকে মনে করে। দেখা কি হয় আমাদের এই যে আসার সময় ভিডিও কলে কথা হয়, হ্যাঁ রেগুলার আমাদের। ইভেন আমরা একটা নাটকে এখন কাজ করছি। তাই না? নাটকের নামটা কি? এখন অনেকগুলো নাটক করেছি আমরা একসাথে, অনেকগুলো, লটস অফ। আচ্ছা, কোন চরিত্র বা প্রজেক্টে কাজ করার স্বপ্ন আছে যেটা এখনো হয়নি?
আমার এই ব্যাপারটাতে না একটা একটা অনীহা আমার কাজ করে, সেটা হচ্ছে যে অনেক আর্টিস্টদের মুখে শুনি তারা বলে যে আমি একটা ল্যাংড়ার ক্যারেক্টার করতে পারতাম, একটা অন্ধর ক্যারেক্টার করতে পারতাম, আমি হয়তো একদম অনেক বিশাল কিছু করে ফেলতে পারতাম, বাট আমার কিন্তু একদম আসলে মনে হয় সেটা না, না। আমার একদম মনে হয় না। আমার তাই কাছে না? কি মনে হয় বলতো, যেটা দিবে আমি ওটাতে যখন তুমি যে ধারণ করে ক্যারেক্টারটা ফেলবা। করছি, হ্যাঁ, আমি যখন যে ক্যারেক্টারটা করছি ওইটাই আমার ড্রিম, একদম। এবং ওইটাকে আমি বাস্তবায়ন Best করব, করবা। ওইটা হচ্ছে আমি বেস্ট, আমার 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 100% আমি দিব, তাহলে তো আমি একজন অ্যাক্টর। না, অবশ্যই। আমার কেন স্বপ্ন থাকতে হবে যে আমি একদম ল্যাংড়া ক্যারেক্টার করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো? আমরা কিন্তু যেটা ভারতে দেখেছি যে ইমরান আমির খানের ব্যাপারে, সে যখন যে ক্যারেক্টারটা করে সেই ক্যারেক্টারের হিসেবে সে একদম সেভাবেই তাই। কয়েক মাস একদম। কয়েক বছর সেই ইয়েতে থাকে, মানে ওই ক্যারেক্টারে ঢোকার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো আসলে এটা তুমি কিভাবে দেখছো? আপা, আমি ওনার থিঙ্কিং হয়তো অনেক বড়, এবং উনি বিশাল বড় মাপের একজন আর্টিস্ট। আমার পক্ষে সারা জীবন ওরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসবে না, এবং আমার পক্ষে সম্ভব না। আমি কাজ করি হচ্ছে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য। আমি কাজ করি আমাকে ভালো রাখার জন্য। আমার এমন কোনো অ্যাচিভমেন্ট আমার দরকার নাই যেটার জন্য আমি 1 মাস না খেয়ে থাকতে হবে, আমার দরকারই নেই, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি রাতে ঘুমাই, সারাদিন এসে কাজ করি, আমি যখন যে ক্যারেক্টারটা আমি পাই আমি চেষ্টা করি সেটাকে আমি যেন অ্যাপ্রোপ্রিয়েট করে আমি করতে পারি, দ্যাটস ইট। এছাড়া এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করার আমার ইচ্ছাও কখনো হয়নি। আমি এর মধ্যে একটা ছবির অফার পেয়েছিলাম, আমি সেটার নাম বলতে যাচ্ছি না, সেটার জন্য আমাকে শুকাতে হবে, আমাকে না খেয়ে থাকতে হবে, আমার গলার রগ দেখা যেতে হবে, চুল বড় করতে হবে, আই এম সো সরি, আমার পক্ষে সম্ভব না। বিকজ অফ আমি এই বিউটি সেক্টর, আমি তুমি ভালো করে জানো যে আমি যথেষ্ট সরব, তো এই জায়গাগুলোতে আমি যদি এখন ওই রকম ক্যারেক্টারের জন্য 6 মাস আমি অফ হয়ে যাই, 6 মাস পরে আমার এই বিউটি সেক্টর থেকে আমাকে আউট হয়ে যেতে হবে, আমার পক্ষে সম্ভব না। রাইট। নতুন প্রজন্ম যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের জন্য তোমার টিপস কি? টিপস একটাই, সেটা হচ্ছে ভাই শিখে আসুন। এটা হচ্ছে আমার প্রথম কথা, যে আমি যেমন অনেক আর্লি এজে চলে এসেছি, আমার শেখার সুযোগটা হয়নি, বাট আমি যাদের বলবো যে যারা নতুন এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, মাস্ট বি শিখে আসেন। নাচ শিখতে হবে, গান শিখতে হবে, অভিনয় শিখতে হবে, আবৃত্তি করা শিখতে হবে, আপনার কথার ফ্লুয়েন্ট ব্যাপারটা থাকতে হবে, এবং আপনি যখন যেটা বলছেন সেটা স্পষ্ট বলছেন কিনা সেটা খুব জরুরি, মানে এবং শ্রোতা বুঝতে পারছে কিনা ডেফিনেটলি, এবং সবথেকে বড় কথা অ্যাটলিস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকা স্ট্রং, এটাই হচ্ছে মেন। হ্যাঁ, এটা খুব জরুরি। এজন্য বলবো যে আমি এসেছি একটা সেক্টরে, বাট সেখান থেকে কিন্তু এখন আমি সবগুলো সেক্টর বিচরণ করতে পারছি, কারণ হচ্ছে কি আমার পক্ষে সম্ভব, আমি পারছি, বাট আমার পক্ষে যদি না সম্ভব হতো, বা গড গিফটেড অনেক ব্যাপারগুলো থাকবে, সেটা কিন্তু সবার সাথে না। দ্যাটস আমি বলবো নতুন যারাই আসবে মাস্ট বি শিখে জেনে বুঝে দেন আপনি আসেন। রাইট। কারণ এখানে গুড লাক অনেকে ভাবে না যে আমি চলে এসেছি মানে আমার লাকি একটা ব্যাপার যদি হয়ে যায়, না, লাকি চাম বলে আসলে ওইরকম কিছু আমি বিলিভ করি না। আমরা বিলিভ করি না একদম, আমরা বিলিভ করি আমরা যতটুকু পরিশ্রম আমি করব ঠিক ততটুকু ফিডব্যাক আমি পাবো। অবশ্যই, এখন যুগটাই তো এরকম, কম্পিটিশনের যুগ। কমপ্লিটলি। দর্শক, অভি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি মেসেজ আপনাদেরকে দিয়েছেন, যারা নতুন আছেন, সেটা অভিনয়ে হোক, গানেই হোক, অথবা রান্নাই হোক, যে প্রফেশনেই থাকেন না কেন, আপনাকে 100% শিখে আসতে হবে, আপনাকে স্কিলড হতে হবে, মানে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে আপনাকে একজন দক্ষ মানুষ হয়ে কিন্তু আসতে হবে। আর পড়ালেখাটা তো অবশ্যই জরুরি, যেটা বললাম। তো এই বিষয়গুলো নিজেকে আগে ডেভেলপ করুন, তারপরে আপনি যে কোনো প্রফেশনে গেলেই কিন্তু আপনি একদম বেস্টটা দিতে পারবেন, তখন কেউ আপনাকে কিছু বলতেও পারবেন, এবং আপনার মানে ফিউচারও অনেক ব্রাইট হবে। একদম। আচ্ছা, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও জীবন থেকে আমি কিছু প্রশ্ন করব টক উইথ নাহারে। অভিনয় জীবনের বাইরে আপনার মানে তোমার কি কি শখ ছিল? আমার অভিনয় জীবনের বাইরে যতগুলো শখ ছিল বা আছে, আমি মনে হয় যে একটু একটু করে সবগুলোতে আমি বিচরণ করছি। আমার গান গাওয়া পছন্দ, আমি গান গাচ্ছি। আমার অ্যাজ এ প্রেজেন্টার আমার কাজ করার ইচ্ছে ছিল, সেটা আমি শুরু করেছি। এবং হয় না যে আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত যে আমার একটা ইচ্ছা ছিল, সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। আমি নিজে না পেলে আমার মুভিটা অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের পোস্টমাস্টার 71। এবং যখনই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হয়, আমার একটা বড় ছবি ওখানে থাকে, দেখবা ইয়ের সামনে, হ্যাঁ ভিতরে যে চিনমতির ওখান থেকে ঝুলে থাকে, ওইটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হয় এবং আমার ভালোও লাগে। বাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কোন ঘটনা বা মানুষ তোমাকে গভীরভাবে প্রভাবিত করেছে?
আসলে এই সেক্টরটা হয় কি তোমার ধরো তুমি আজকে কাজ করছো কালকে করছো না, কালকে কিন্তু তোমাকে কেউ মনে রাখবে না, হ্যাঁ এটা একটা ব্যাপার। এটা কিন্তু রানিং থাকতে হবে। একদম একদম। আরেকটা বিষয় হচ্ছে যে এই সেক্টরের মানুষগুলো তোমার সামনাসামনি যতটা আপন বা যতটা ক্লোজ মনে হচ্ছে, সেটা কিন্তু অফ আসলে ক্যামেরা না। কিন্তু সেটা মনে হয় না, সেই ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। আলাদা। তো এইরকম কিছু মানুষের সাথে হয় না যে আমার আমার গন্ডিটা ভীষণ ছোট। আমি যেমন আমার স্টাফদের নিয়ে চলতে পছন্দ, আমার মেকআপ আর্টিস্ট, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ড্রাইভার, আমার মনে হয় যে এরা আমার একটা ফ্যামিলি। আমি যখন ঘরের বাইরে থাকি এরা আমার টেক কেয়ার করে, দ্যাটস ইট। অবশ্যই। বাট এর বাইরে হয় না যে কিছু ফ্রেন্ডশিপ হয়ে যায় কিছু, ওই মানুষগুলো যতটা সামনাসামনি যতটা আপন বা যতটা কাছের মনে হয়, সরে গেলে যখন অন্য মানুষের কাছ থেকে শুনে যাও অভি তোমার সম্পর্কে এটা এটা বলেছে, ওই মানুষটার ব্যবহার খুব আচরণে খুব কষ্ট পাই। হ্যাঁ, যে কেন এমন করতে হবে, কেন আমাকে নিয়ে তখন তুমি পেছনে কি কথা করো? বলতে হবে? মানে তাদেরকে কি Nothing. move আমি তো leave আমি করো? আমি না না তাদেরকে- আমি তার সাথে কখনো ঝগড়া করি না, আমি তাদের সাথে কখনো জিজ্ঞেস করি না কেন বললা, কখনো তর্কে বিতর্কে যাই না। বাট আমার একটা যেটা আমার ফ্যামিলি শিক্ষা, সেটা হচ্ছে যে আমি কখন ওদের থেকে সরে আসবো ওরা নিজেরও টের পাবে না। ও আচ্ছা, মানে বুঝতেও দাও না না তো। একদমই না, তার একদম সাথে আমার নীরব দেখা ভাবে, হচ্ছে, হ্যাঁ দেখা হাই হচ্ছে, ভালো হ্যালো, ব্যবহার, হাই হ্যালো, এভরিথিং আছে। বাট আমার কাছে মনে হয় যে এই সেই মানুষটা- জায়গাটা তো আর নেই। একদমই না, কারণ বিকজ ওই মানুষটা আমার জন্য ক্ষতিকারক, সো কেন আমার তার সাথে কেন? থাকতে হবে? রাইট। আসলে দর্শক, জীবন চলার পথে কিন্তু আমাদের হাজার মানুষের সাথে দেখা হবে, কিন্তু ওই হাজার মানুষ আমাদের বন্ধু হবে না। সেখান থেকে আমাদেরকে চুজ করতে হবে যে আসলে কাদের সাথে আমরা চলবো, কারা পজিটিভ আর কারা নেগেটিভ। অভি কিন্তু সেভাবেই তার ফ্রেন্ড সার্কেলটা রেখেছে, তার কিছু গন্ডি আছে, তার স্টাফদের জন্য সে আলাদা একটা জায়গা রেখেছে, এবং তার ঘরের জন্য আলাদা পরিবেশ, তার ফ্রেন্ডদের জন্য। আমরা যদি এভাবে সবকিছু মেনটেন করে চলি তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। ইনশাআল্লাহ। কোন কঠিন সময়ে তুমি নিজেকে মোটিভেট রাখো? কোন কোন কঠিন সময়ে? কঠিন সময় তো প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে। তো আমার একটা ব্যাপার শুধু ফিল হয়, আমার বিয়ের আগ পর্যন্ত একটা ব্যাপার মনে হতো যে আমাকে ভেঙে পড়লে চলবে না, আমার বাবা মার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, আমার বাবা মার জন্য আমাকে স্ট্রং থাকতে হবে। যতদিন আমার বাবা মা আছে ততদিন আমার তাদেরকে টেক কেয়ার করতে হবে। এটা হচ্ছে আমার বিয়ের আগ পর্যন্ত একটা ব্যাপার ছিল। তোমার এটা এখন দায়িত্বের হ্যাঁ, জায়গাটা। সেটার সাথে এখন আরেকটা ব্যাপার যেটা যোগ হয়েছে, যে আমার উপর ডিপেন্ড করে আমার ওয়াইফ এবং আমার একটা বেবি। সো তাদের দায়িত্বটা আমার। দায়িত্ব আরো বেড়ে আমি গেছে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, বা আমি আল্লাহর কাছে অলওয়েজ বলি যে আল্লাহ, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আমার পুরো পরিবারের টেক কেয়ারটা প্রপারলি করতে পারি। সেইটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত একটা মানে আস্থার জায়গা, যে আমি যেন আমাকে ভালো রাখতে পারি, কারণ আমি আমাকে ভালো রাখতে পারলে আমি আমার ফ্যামিলিকে সবাইকে ভালো রাখতে পারি। Right. দর্শক, আমরা কিন্তু প্রায়ই ভুলে যাই এবং ভুলও করি। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কথাটা ভুলে যাই, কিন্তু আসলে নিজেকে তো প্রথমে ভালো রাখতে হবে। আপনি যদি সুস্থ সুন্দর না থাকেন তাহলে আপনি কিভাবে আপনার পরিবারে টেক কেয়ার করবেন? এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আগে নিজেকে সুস্থ সবল রাখতে হবে, সুন্দর লাইফস্টাইল রাখতে হবে। খাবার অনেক বড় একটা বিষয়, আমি অভির কাছে আসবো খাবার নিয়ে। তো খাবার আসলে আমরা সিলেক্ট করব, অনেক খাবার খেয়ে ফেললাম এটা কিন্তু না। চাইলে আপনারা কিন্তু একটা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন, যে এমন কিছু খাবার আমরা সিলেক্ট করব আমাদের খাবারের তালিকায় যেটা খেলে আমরা প্রপার পুষ্টিটা পাবো। তুমি কিভাবে খাবারটা মানে হ্যান্ডেল করছো? কোনো পুষ্টিবিদের পরামর্শ? না আপু, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যেটা একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি আছে না যে অনেক বেশি ডায়েট কনসিয়াস না। আমি যেটা মনে করি যে আমি যে খাবারগুলো আমার জন্য হার্মফুল আমি একটু কম খাই। আচ্ছা, আমি যেটা আমার হয় না যে আমার এই খাবারটা খুব পছন্দ, আমি সেটা খাবো, বাট একটা লিমিট ওয়াইজ আমি খাবো। হয়তো একটু বেশি খেলে পরবর্তী ওইটা আবার আমার একটা মিলাম, সেটা অ্যাডজাস্ট করে নিই। তো আমার কাছে মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষ, নট অনলি মিডিয়া পারসন, প্রত্যেকটা মানুষের লাইফে হয় না যে একটা খাবারের একটা সুন্দর তালিকা থাকা উচিত, যে আমার পছন্দের একটা খাবার আমি সেটা খেতেই পারি। এখন আজকে খেয়েছি বলে আমি কালকেও খেতে হবে নট নেসেসারি, কালকে আমি গ্যাপ দিই, আবার দুদিন পর ওটা বুঝে নিজেকে করে ফেলতে হবে। ওইভাবে আসলে করি। আর ওইভাবে না প্রপার ডায়েট আমার পক্ষে করা সম্ভব না, বিকজ আমি অনেক ভোজন রসিক, আমি ভীষণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে জিমে কেন যাও না, আমি আসলে যেতে চাই, আমার ওই প্রপার টাইমটা হয় না। বিকজ তুমি জানো যে নাটকের কল টাইম ভেরি আর্লি মর্নিং থাকে, 6টা 7টা, আবার সেখান থেকে ফিরে আসতে রাত 12টা 1টা। তাহলে তুমি কখন জিমে যাবে? কখন জিমটাতে আমি যাব? আর আমাদের বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে আমি ইন্ডিয়াতে কাজ করেছি, তখন ওখানে দেখেছি কি যে আমাদের আর্টিস্টদের জন্য কেউ স্টু খাচ্ছে, স্যুপ খাচ্ছে, টমেটো স্যুপ খাচ্ছে, এই ব্যাপারগুলো মানে একটা হেলদি option আছে, এটা হচ্ছে আর্টিস্টদের জন্য। বাট বাংলাদেশে কিন্তু আমাদের দুই একজনের জন্য হয়তো আছে, সাকিব খানের জন্য হয়তো আছে, শাবনুরের জন্য হয়তো আছে, বাট আমরা যারা রেগুলার আর্টিস্ট, আমরা যারা সাধারণ আর্টিস্ট, আমাদের জন্য কিন্তু ভাত, বাংলা ভাত,
খেলে খান না খেলে নাই। হ্যাঁ, এই ব্যাপারটা তাহলে এরকম। তুমি কি ক্যারি করো তোমার না, খাবারগুলো? অলওয়েজ তো সম্ভব হয় না। সম্ভব হয় অলওয়েজ না, সম্ভব এত হয় না। যেমন আমি যদি কিভাবে? সিটির মধ্যে কাজ করি, হ্যাঁ হয়তো আমার পছন্দের মতো খাবার আমার অ্যাসিস্ট্যান্ট এনে দিচ্ছে বা আমি কিনে খাচ্ছি, ব্যাপারটা এরকম। বাট যখন আমি আউটডোরে 2 দিন 4 দিন 5 দিনের জন্য চলে যাচ্ছি, তখন তো সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। আর হয় না যে তোমার যে যখন দেখবা যে গ্রামের মধ্যে বসে শুটিং করতেছি, খাবারের টেবিল মাছ ভাত ডাল দিয়ে মাংস দিয়ে সাজাই দিছে, তখন ইচ্ছে করবে না যে তোমার আলাদা করে না স্যুপ ডাল দিয়ে আমি ওই খাই। ফ্রেশ খাবার, ফ্রেশ একদম, একদম, মশলা, এটাই। হুম, হুম, হুম। তো তোমার লাইফের মন্ত্র কি, প্রিয় উক্তি কি, মূল মন্ত্রটা কি? প্রিয় উক্তি আর মন্ত্র যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমত ভালোভাবে বেঁচে থাকতে চাই। এটা হচ্ছে আমার প্রথম একটা দাবি এবং প্রথম একটা আমার সুস্থ, নিজেকে, সুন্দরভাবে। এবং এই চাওয়াটা হচ্ছে আমার নিজের কাছে। এই চাওয়াটা কমপ্লিটলি আমার নিজের কাছে যে আমি একজন কেউ অ্যাক্টর, কেউ প্রেজেন্টার, কেউ এটা অনেক আমার দিতে পারে, বাট আমার প্রথম কথা হচ্ছে আমি একজন মানুষ, এবং আমার প্রথমত হচ্ছে যে আমি একজন ভালো মানুষ হয়ে, সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। এইটাই হচ্ছে আমার প্রথম অভিমত, এবং প্রথম হচ্ছে যে আমাকে ইন্সপায়ার করে এই কথাটাতে, যে আমি ভালো ভালো থাকতে চাই, এটা খুব জরুরি। এটা অবশ্যই দর্শক আমাদেরও কিন্তু মনের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং পালন করতে হবে যে আমি ভালো থাকতে চাই। যখন এই আত্মবিশ্বাসটা আপনার থাকবে, তখন কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনি ওইভাবেই কিন্তু চলবেন। আচ্ছা, এখন কিন্তু আমরা চলে আসছি টক উইথ নাহারের ফান এন্ড ফাস্ট কোশ্চেন। Okay, okay. রেডি তো তুমি? একদম কমপ্লিটলি, প্লিজ। একদম। চিত্রনাট্য না চরিত্র, কোনটা আগে দেখো? চরিত্র। ওয়াও। প্রিয় অভিনেতা অভিনেত্রী, দেশি বিদেশি? আমার শাবনূর ম্যাডামের কাজ সারা জীবন ভীষণ পছন্দ আমার। ওনার থেকে ভালো আর কাউকে কোনোদিন আমার লাগেনি। আচ্ছা। এবং বাংলাদেশের হিরোদের মধ্যে আমার ভীষণ পছন্দের একজন হিরো প্রয়াত জাফর ইকবাল স্যার আমার অনেক বেশি পছন্দের। সবার এবং পছন্দ। হ্যাঁ, এবং দেশের বাইরে যদি আমি বলি, আমার একটু পুরনো যদিও মমতা কুলকার্নিকে আমার ভীষণ পছন্দ। তাই না? আমার খুব পছন্দ। হ্যাঁ, মমতা কুলকার্নিকে সবার পছন্দ। এবং ফারদিন খান হচ্ছে আমার ইন্ডিয়াতে আমার ফেভারিট একজন অ্যাক্টর। সো এরা হচ্ছে আমার পছন্দের তালিকায়। সবার অজানা এক গুণ আপনার? গুণ কিনা জানি না, আমি ভালো রান্না করতে পারি। তাই? দর্শক দেখেন, সে কিন্তু একজন রন্ধন শিল্পী, এটা আমরা জানতাম না, আজকে এটাও প্রকাশ হয়ে গেল। অভি, তুমি আমাদের কবে? আমি গিয়ে রান্না করব। আমাদের তো প্রায় খাদ্য প্রদর্শন থাকে, একদম, একদম। প্রতিযোগিতা হ্যাঁ, থাকে। আমি এবার অ্যাটেন্ড করব এবার। দর্শক ওকে চিনে নিন। হ্যাঁ, ও কিন্তু এবার, আচ্ছা কি খাবার নিয়ে আসবে তুমি? এনিথিং, ও, যেটা সব বলবো, পারো? এভরিথিং, বাহ, এভরিথিং। তোমার আমি যে এই গুণ, খেতে পছন্দ করি তো। হ্যাঁ হ্যাঁ, যে সব খেতে সময়, হ্যাঁ, পছন্দ করে, সে খাওয়াতেও পছন্দ করে, একদম, রান্না একদম। করতেও আর হয় না পছন্দ যে করে। আমার ধরো কিছু ফিউশন কাজ করে, যে আমি এই খাবারটা খেতে চাই, সেটা হয়তো আমার বাসায় বানাতে পারছি। হ্যাঁ, সেটা আবার তুমি ট্রাই করো। বাহ, দারুণ একটা তথ্য পেলাম। আচ্ছা, বিনোদন না বিশ্রাম, অফ ডেতে কি চাও? না, আমি বিনোদন প্রেমী মানুষ, অলওয়েজ। আমার না? বিনোদন ভালো লাগে। আমাকে ধরো এখন যদি কেউ বলে ওখানে কনসার্ট আছে, ওই যাবো, আমি খুব টায়ার্ড, সব বাদ যাবো। তাই না? হ্যাঁ, আমার এই ব্যাপারগুলো ভীষণ কাজ করে। তোমার প্রিয় খাবার? ভাত মাছ। ও, মাছে 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 বাঙালি? ভাতে বাঙালি, always। বাহ, দারুণ তো। ভর্তা টর্তা এটা অবশ্য ওকে, অপশনাল, চলে। বাট আমার মাছ থাকতেই হবে। তাই না? এবং আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে মাছ পাগল মানুষ। এভরি টাইম 2-3 ও, রকমের মাছ আচ্ছা, এটা ছাড়া- বাবা মার থেকে হ্যাঁ, একদম পেয়েছো। একদম পুরোটা। সবচেয়ে বিব্রতকর মুহূর্ত শুটিং এর সময় কোনটা? যদি সকালে 6টায় কল টাইম দিয়ে 10টার পরে 11টার পরে শুটিং স্টার্ট করে, প্রচন্ড মেজাজ খারাপ হয়, ইচ্ছা করে ডিরেক্টরের মাথায় গিয়ে চেয়ার দিয়ে বাড়ি মারি। এগুলো খুব খুব বাজে ব্যাপার, খুব বাজে। এবং এটা হওয়া উচিত না, একদমই না। একদম। স্টেজ না স্ক্রিন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য আপা, বোধ এটা করো? স্টেজটা আমার খুব পছন্দ। স্ক্রিন তো মাস্ট, বাট স্টেজটা আমার ফার্স্ট বেশি, প্রায়োরিটি। আচ্ছা। কারণ আমি স্টেজে নাটক করেছি, মঞ্চ নাটক করেছি, আমার এত পছন্দ। আর আমি কিছু কমার্শিয়াল মঞ্চ নাটকও করেছি, দেশের বাইরেও করেছি। ওয়াও। ওগুলো তো কি নাচ গান ফাইট সব থাকে, মানে আমার কাছে মনে হয় যে আমি একটা 3 ঘন্টার ফিল্ম করছি, বাট একসাথে। ওটা খুব মজার। আচ্ছা, কোন চরিত্র আবার করতে চাইবা? সেদিন বৃষ্টি ছিলতে আমি ভূতের যে চরিত্রটা করেছি অ্যাজ এ হিরো, সেটা আচ্ছা, বারবার করতে চাই তাই না? ভীষণ। কোনো ডায়লগ আছে কি সেই ইয়ের? এখনো অনেক মনে? ডায়লগ, অনেক একটা ডায়লগ। কি হবে আমাদের দর্শকদের জন্য? ওইটাতে হচ্ছে যে আমি যখন মরে গিয়ে আমি হতে অ্যাজ এ ভূত আবার ভূত ফিরে হয়ে আসি, ফিরে হ্যাঁ, আসো। ফিরে ও, আসি। আচ্ছা আচ্ছা। তখন এসে রত্নাকে হচ্ছে মানে ডাকি, মানে আমার হয় না যে ওই শুধু আমাকে দেখে, এরকম একটা ও ব্যাপার। আচ্ছা, তো তখন অনেক আমি মজার। রত্নাকে শুধু একটা ডায়লগে, আমি ওই ডায়লগটা ছোট্ট করে আমি বলছি অডিয়েন্সের জন্য। সেটা হচ্ছে যে, ফুল তুমি কি আমাকে ভুলে গেছো? কি করে পারলে ফুল? আমি না তোমার বিশাল, তুমি না সারা জীবন বলেছিলে যে বিশাল আর ফুল সারা জীবন একসাথে থাকবে।
কই ফুল, তুমি তো আমাকে খুঁজছো না, কই ফুল, দেখো এই দেখো আমি তোমার বিশাল, তুমি কি করে আমাকে ভুলে গেলে? তুমি না বলেছিলে আমার সারা জীবন ফুল আর বিশাল একসাথে থাকবো, কই তুমি তো কথা রাখোনি। আমি রেখেছি, আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি শুধু তোমার জন্য। এসো ফুল, এসো, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, কেউ আমাদেরকে খুঁজে পাবে না। ফুল চলো, চলো আমার সাথে। এভাবে করেছি। অনেক আগে তো বেশ। হ্যাঁ, রত্নাপা দেখলে তারও সেই স্মৃতিচারণ হবে, এখনো হয় না? এখন আমরা ডিসকাস করি। আচ্ছা, জীবনের মজার একটি ঘটনা। আমার জীবনের অনেক মজার একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার অনেক অনেক আছে, সেটার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আমি এটা মজার এবং একটু ঝামেলা মিলিয়ে, সেটা হচ্ছে সিরাজগঞ্জে হচ্ছে আমার একটা নাটকের শুটিং ছিল। আচ্ছা, আমার 17 ছিল হচ্ছে ঢোকা, রাতে ঢুকবো, আমি 18 থেকে আমি কাজ শুরু করব। তো আমি সামহাও ভুলে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল 17 থেকে আমার কাজ। আচ্ছা, আচ্ছা। আমি আরেকটা জায়গার কাজ কোনো রকমে শেষ করে রাত 12টা 12টা বেজে গেছে। তখন আমি আর্লি মর্নিং গিয়ে যে হোটেলটাতে আমি ঢুকে গিয়ে রিসেপশনে বলছি যে আমার রুম এটা সেটা, না ওখানে তো রুমে অলরেডি মানুষ আছে। মানে কি, আমার তো রুম অলরেডি রাখা। পরে আমার প্রডিউসার, আপনি কয়তলা আছেন, কোথায় আছেন, বলছে আমরা তো ঢাকাতে, আমরা তো মর্নিং এ রওনা হবো। আমি তো একদিন আগে চলে আসছি, আমার ধারণা ছিল আমি 17 থেকে কাজ করবো। এত কাজ পাগল মানুষ, দর্শক দেখুন। তো ওইটা একটা বেশ মজার ছিল, এবং ওই দিনটা আমি সারাদিন সিরাজগঞ্জ ঘুরেছি এবং অনেকটা এনজয় করছো। হ্যাঁ, আমার ভালো লাগছে, এনজয় ভালো করছো। লাগছে। আচ্ছা, তুমি যদি মডেল বা অভিনেতা না হতে তাহলে কি হতে? আমার বাবা পুলিশ অফিসার, তো আমার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল যে মেবি আমাদের একটা ছেলে অ্যাটলিস্ট এই সাইডটাতে যাক। আমি যেতাম কিনা জানি না, বাট আমার এই প্রফেশনটার প্রতি আমার প্রচন্ড রেসপেক্ট, প্রচন্ড ভালোবাসা। তোমার কণ্ঠে তো গান শুনতে হবে, আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিছু গান হয়ে যাক। আমার এই ঈদে যে গানটা রিলিজ করবে, এটা একটা আমার মাদারীপুরের আঞ্চলিক ভাষায় একটা গান আমি ট্রাই করছি। পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, কাউয়া ঠোকর মারলো, কাউয়া বসান মারলো, বান্ধবীর ওই গালে না রে। পান দিস কুড়ি কুড়ি সুপারি দিস পনে, পান দিস কুড়ি কুড়ি সুপারি দিস পনে, চুন দেওয়ার কথা তোমার, চুন দেওয়ার কথা তোমার, আসিল না মনে বন্ধু রে। বাহ, চমৎকার। আরো একটা শুনতে চাই, আর একটা শুনতে শুনতে আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা গান হয়ে যাক। ওকে। যদি চোখের দৃষ্টি দিয়ে যায় দেখা মনের রঙিন সীমানা, যদি প্রজাপতি হয়ে ওড়ো তুমি, আমি তার হব ডানা। যদি চোখের দৃষ্টি দিয়ে যায় দেখা মনের রঙিন সীমানা, যদি প্রজাপতি হয়ে ওড়ো তুমি, আমি তার হব ডানা। গোপনে গোপনে আসনি কখনো, দিয়েছো শুধু ঠিকানা, জানি না কখন যে এমনটা উড়লো তোমার হয়ে জানা। বাহ, চমৎকার। দর্শক একটা জোরে করতালি হয়ে যাক, খুবই সুন্দর লাগলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জীবন, তোমার সংগ্রাম আর তোমার সুন্দর সুন্দর স্বপ্নগুলো সত্যি আজকে আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টক উইথ নাহারে আসার জন্য। আর তোমাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক, আমি জানি না অডিয়েন্স কি ভাববে যে আমি কেন তুমি তুমি করে বলছি। আমাদের সম্পর্কটা ভাই বোনের এবং আমাদের অনেক বছরের সম্পর্ক। আমরা একসাথে প্রচুর ইভেন্টস করেছি, প্রচুর প্রোগ্রাম করেছি। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে বন্ডিংটা, এই যে আমরা এতক্ষণ গল্প করলাম, আমার কাছে কিন্তু ইন্টারভিউ মনে হয় না, আমারও মনে হয় কথা বলেছি। সো অনেক ধন্যবাদ আজকের যে প্রোগ্রামে আমাকে আপনারা ইনভাইট করেছেন, এবং আই হোপ ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে, আবার অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ, এবং আবারও নতুন কোনো আয়োজনে তুমি আমাদের সাথে থাকবে। ভালো থাকবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।